প্রিয় ভিউয়ার্স, আজ আমি আরও একটি ইন্দোনেশিয়ান হরর মুভি নিয়ে হাজির হয়েছি। যখন অনেকগুলো ডেমনিক আত্মা একটি ট্রেনের উপর আক্রমণ করে, তখন সেখানে যাত্রীদের মৃত্যু ছাড়া আর কোনো উপায় থাকে না। আর এই ডেমনিক আত্মাগুলি যাত্রীদের কেন এত ভয়ঙ্করভাবে হত্যা করছে, সেই রহস্যকে ঘিরেই আজকের মুভিটি। তো ভিউয়ার্স, আজ আমি এক্সপ্লেইন করতে যাচ্ছি একটি অসাধারণ ইন্দোনেশিয়ান হরর মুভি, যার নাম হলো কার্তা বার দাবা, মানে দ্য ট্রেন অব দ্য ডেথ। মুভিটি অত্যন্ত ভয়ঙ্কর এবং প্রচণ্ড হরর এলিমেন্টে ভর্তি। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তো চলুন আর দেরি না করে গল্পটি শুরু করা যাক। তো গল্পের শুরুতে আমরা একটি জঙ্গল দেখতে পাই, যেখানে কিছু লোক গাছ কেটে রেল লাইন বসানোর কাজ করছিল। তারপর কাজ করতে করতে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসে। সেখানে আমরা রহমত নামের একজন লোককে দেখতে পাই। সে সেই কনস্ট্রাকশন অফিসারদের কাছে গিয়ে তাদেরকে রেলওয়ে এবং টানেল তৈরি করতে নিষেধ করে, কারণ তার মতে এর পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর হতে পারে, আর তারা যদি এই কাজ করে তাহলে কেউ তাদের বাঁচাতে পারবে না। কিন্তু সেখানে থাকা অফিসার তার কোনো কথা না শুনে রহমতকে সেখান থেকে তাড়িয়ে দেয়। তখন রহমত বলে যে তোমরা অনেক বড় বিপদে পড়বে, আর তার পরিণতি হবে মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। তারপর অনেকটা রাত হয়েছে বলে সবাই আজকের মতো ছুটি নেয়, কিন্তু দার্তো নামের একজন শ্রমিক তখনও কাজ করছিল। সেখানে আমরা পাইম নামের আরেকজন শ্রমিককে দেখতে পাই, যারা টানেলের ভেতরে রেল লাইন বসানোর কাজ করছিল। তাদের দুজনের উপর অনেক ঋণ থাকায় তারা ওভারটাইম করছিল। যাই হোক, তারপর পাইম কিছু নুড়ি পাথর নিয়ে টানেলের ভিতরে চলে যায়, কিন্তু অনেকক্ষণ পরেও যখন সে ফিরে আসে না, তখন দার্তো তাকে খুঁজতে টানেলের ভিতরে যায়। কিছুটা টানেলের মধ্যে গিয়ে সে দেখে যে উপর থেকে কিছু পাথর পড়ছে, আর যখন সে উপরের দিকে তাকায় তখন সে এক ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায়। সে দেখে যে পাইম টানেলের ছাদ থেকে ঝুলছে এবং কোনো এক অশরীরী আত্মা পাইমকে ধরে রেখেছে। আর পাইমের অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে তার পুরো শরীরে গর্ত হয়ে গিয়েছিল, আর তার শরীর থেকে নুড়ি পাথর পড়ছিল। এসব দেখে দার্তো খুব ভয় পেয়ে যায়, কিন্তু সেও সেখান থেকে পালাতে পারছিল না। তারপর কয়েক বছর পরের ঘটনা দেখানো হয়, যেখানে আমরা সাঙ্কারা নামের একটি নতুন রেলওয়ে স্টেশনকে দেখতে পাই। জঙ্গল কেটে যে রেলওয়ে স্টেশন তৈরির কাজ হচ্ছিল, এটি হলো সেই স্টেশনটি। আজ তার উদ্বোধন হচ্ছে। সেখানে অনেক লোক জমা হয়েছিল, আর সেখান থেকে যে ট্রেনটি চলাচল করবে তা আসলে একটি ট্যুরিজম ট্রেন, যা যাত্রীদের একটি রিসোর্টে নিয়ে যাবে, এবং তার নামও ছিল সাঙ্কারা রিসোর্ট। তারপর আমরা সেখানে পূর্ণামা এবং কেম নামের দুই বোনকে দেখতে পাই, আর তাদের কথোপকথন থেকে আমরা জানতে পারি যে ট্রেনটি সাঙ্কারা রিসোর্টে পৌঁছতে 5টি টানেল অতিক্রম করবে এবং তাদের যাত্রা প্রায় 7 ঘন্টার হবে। সেই সময় তাদের নজর স্টেশনের বাইরে দাঁড়িয়ে থাকা স্থানীয় লোকেদের উপর পড়ে, যাদের বেশিরভাগই মহিলা ছিল এবং তারা প্রোটেস্ট করছিল। তারা আসলে সেই রেলওয়েতে কাজ করা লোকেদের স্ত্রী ছিল। যে সমস্ত লোকেরা কাজ করতে গিয়েছিল তারা কেউ বাড়ি ফেরেনি এবং পরে তাদের খোঁজারও কোনো চেষ্টা করা হয়নি। তখন আমরা সান্তোষো নামের একজন লোককে দেখতে পাই, যিনি সাঙ্কারা রিসোর্টের মালিক ছিলেন এবং তিনি রেললাইনেও ইনভেস্টমেন্ট করেছিলেন। তিনি তার অ্যাসিস্ট্যান্ট বারাকে নিয়ে সেখানে আসেন। বারাই রেললাইনের সমস্ত কাজ দেখাশোনা করেছিল। এমন ঘটনায় সান্তোষো বারার উপর রেগে যায় এবং যতটা শীঘ্র সম্ভব পরিস্থিতি সামলানোর আদেশ দেয়। তারপর সমস্ত যাত্রী ট্রেনে ওঠে এবং ট্রেনের টিটি সিডিক সবাইকে স্বাগত জানায়। তারপর সময় মতো ট্রেনের যাত্রা শুরু হয়। তারপর আমরা ট্রেনের ভিতরে দার্তোর স্ত্রী রামলাকে দেখতে পাই। দার্তোর নিখোঁজ হওয়ার কারণে রামলা অত্যন্ত দুঃখী ছিল এবং সে সান্তোষোর সঙ্গে দেখা করার জন্যই এই ট্রেনে উঠেছিল। রামলা তার সিটে বসে তার হাজব্যান্ডের ছবি দেখছিল। এমন সময় সে হঠাৎ দরজার পাশে দার্তোকে দেখতে পায়। রামলা তখন দ্রুত তার কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সেখানে পৌঁছে রামলা দার্তোকে আর দেখতে পায় না। দেখতে দেখতেই দার্তো অদৃশ্য হয়ে যায়। তারপর রামলা পরের কোচে আবারও দার্তোকে দেখতে পায়, কিন্তু যখন সে দরজা খুলে সেই কোচে যায় তখন দার্তো আবারও অদৃশ্য হয়ে যায়। আর এটি রামলার কাছে খুবই আশ্চর্যের ছিল। তখন সে ট্রেনের একজন মহিলা কর্মীকে জিজ্ঞাসা করে যে এখানে একজন ইউনিফর্ম পরা লোক বসেছিল, কিন্তু মহিলা কর্মীটি বলে যে সে এখানে এমন কাউকে দেখেনি। তখন রামলা তাকে আরও কিছু জিজ্ঞাসা করবে, এমন সময় তার নজর সান্তোষোর উপর পড়ে, যিনি বারার সাথে বিজনেস ক্লাসে বসেছিলেন। তখন রামলা তৎক্ষণাৎ সেই কোচে যেতে চায়, কিন্তু মহিলা কর্মীটি তাকে বাধা দেয় এবং বলে যে বিজনেস ক্লাসে ইকোনমির প্যাসেঞ্জারদের যাওয়ার কোনো পারমিশন নেই। আর এখানেই আমরা বারা এবং সান্তোষোর কথোপকথন থেকে জানতে পারি যে সান্তোষো জানতো না যে গ্রামের মহিলারা কেন প্রোটেস্ট করছে। বারাও তাকে মিথ্যা বলে যে সে কিছু কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করেছিল এবং তাদের পরিবার এই কারণে প্রোটেস্ট করছে। এটা জানার পর সান্তোষো তাদের উপর খুব রাগান্বিত হয়, কারণ আজ সে স্টেশনে অনেক ধনী লোকদেরও আমন্ত্রণ জানিয়েছিল, যারা তার রিসোর্টে ইনভেস্টমেন্ট করতে পারে, কিন্তু প্রোটেস্টকারীদের কারণে
তার ইমেজ ইনভেস্টরদের কাছে খারাপ হয়েছে। বারার কথাবার্তা শুনে মনে হচ্ছিল যে সে সান্টোসোর কাছে কিছু লুকোনোর চেষ্টা করছে, যা মূলত টানেল বা জঙ্গলের ভিতরে থাকা কোনো বিশেষ জিনিস সম্পর্কে। অর্থাৎ শুরুতে যা কিছু ঘটেছিল সেসব সম্পর্কে সান্টোসো কিছুই জানত না, কিন্তু বারা সব কিছু জানত এবং সান্টোসোকে সে এই বিষয়ে কিছুই বলেনি। এদিকে আমরা দেখি যে পূর্ণামা এবং কেম দুজনে বসে গল্প করছিল। সেই সময় কেম বাইরের দিকে তাকালে একটি কাককে উড়তে দেখে, যা হঠাৎ করেই ট্রেনের জানালায় এসে ধাক্কা খায়। তা দেখে কেম চমকে ওঠে। এই বিষয়ে যখন কেম পূর্ণামাকে বলে, তখন পূর্ণামা তাকে এইসবে মনোযোগ না দেওয়ার জন্য বলে। কিন্তু সেই সময় হঠাৎ করেই পূর্ণামার শরীর খারাপ হয়। তখন সে ফ্রেশ হওয়ার জন্য ট্রেনের ওয়াশরুমের দিকে যায়। তখন তাদের কোচের ওয়াশরুমটিতে অলরেডি লাইন ছিল, তাই তাকে 5 নম্বর কোচের জায়গায় 4 নম্বর কোচের ওয়াশরুমে যেতে হয়। পূর্ণামা যখন বমি করছিল তখন সেখানে আমরা আয়নাতে একটি ভয়ঙ্কর ভূতকে দেখতে পাই। আর এই ভূতটি ছিল দার্ত। আসলে দার্ত এখন ভূতে পরিণত হয়েছে। তারপর ট্রেনটি প্রথম টানেলের ভিতরে প্রবেশ করে। সেখানে প্রবেশ করার সাথে সাথেই হঠাৎ করে 5 নম্বর কোচের ভিতরে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। সেদিক তখন সিসিটিভি ফুটেজে দেখে যে একটি দরজা অটোমেটিক খুলছিল এবং বন্ধ হচ্ছিল। তখন চেক করার জন্য সিডিক সেখানে ডন নামের একজন কর্মীকে পাঠায়। অন্যদিকে অনেক সময় পরেও পূর্ণামা ফিরে না আসায় কেম তাকে খুঁজতে খুঁজতে 4 নম্বর কোচে আসে। তখন পুরো ট্রেনের সব লাইট ব্লিঙ্ক করতে শুরু করে। সেই সময় 5ম কোচের একটি বাচ্চা মেয়ে দরজার ওপাশে আরেকটি বাচ্চা মেয়েকে দেখতে পায়। তখন সে তার কাছে যায়, কিন্তু হঠাৎ করে সেই মেয়েটি ভূতে পরিণত হয়। আর এটি দেখে বাচ্চা মেয়েটি ভয় পেয়ে যায়। সেই সময় সেখানে ডন নামের লোকটি এসে উপস্থিত হয়। ডনও সেখানে সেই ভূতটিকে দেখে ভয় পেয়ে যায়। কিন্তু ট্রেন যখন টানেল থেকে বেরিয়ে আসে তখন সব কিছু আবার স্বাভাবিক হয়ে যায়। অর্থাৎ ট্রেন টানেলের ভিতর প্রবেশ করলেই অস্বাভাবিক সব ঘটনা ঘটতে শুরু করছিল। আর এইভাবে 5 নম্বর টানেল পার হয়। এদিকে কেম তার দিদি পূর্ণামাকে খুঁজে পায় আর জানতে পারে যে তার শরীর ভালো নেই। তখন কেম বলে যে রিসোর্টে পৌঁছানোর পর প্রথমে তাকে ডাক্তার দেখাবে। ঠিক তখনই হঠাৎ করে পূর্ণামার নজর 5 নম্বর কোচের দিকে পড়ে, যা মিসিং ছিল। এটি দেখে পূর্ণামা এবং কেম উভয়ই হতবাক হয়ে যায়। তার মানে হলো যে 5 নম্বর কোচটি টানেলের ভিতরেই রয়ে গেছে। আর পূর্ণামার অসুস্থতার কারণেই তারা দুজন এখন বেঁচে আছে। তারপর তারা টেকুনকে ডেকে বিষয়টি জানায়। 5 নম্বর কোচটি গায়েব হয়েছে দেখে টেকুনও অবাক হয়ে যায়। তখন সে সেই দিকে দরজা লক করে দেয়। সেই সময় একটি লোক টয়লেট করতে এসে দেখে যে 5 নম্বর কোচটি নেই। তখন সে জোরে জোরে বলতে থাকে যে 5 নম্বর কোচটি মিসিং হয়েছে। তা শুনে 4 নম্বর কোচের যাত্রীরা সবাই আতঙ্কিত হয়ে পড়ে। তখন টেকুন সবাইকে শান্ত করে এবং বলে যে কিছু টেকনিক্যাল ইস্যুর কারণে 5 নম্বর কোচটি পরে আসবে। এদিকে কেম এবং পূর্ণামা ক্যাফে এরিয়ায় বসেছিল। তারপর টেকুন ফিরে এসে তাদের অপেক্ষা করতে বলে। সেই সময় পূর্ণামা আবারও ওয়াশরুমে যায়। পূর্ণামা 1 সপ্তাহ ধরে ডক্টরের সাথে যোগাযোগ না করায় ডক্টর কেমকে ফোন করে। তখন কেম ডক্টরের কাছ থেকে জানতে পারে যে পূর্ণামার লিভার ক্যান্সার হয়েছে এবং সে চিকিৎসা সম্পূর্ণ না করেই শহর থেকে বেরিয়ে এসেছে। তারপর পূর্ণামা যখন ফিরে আসে তখন কেমটাকে ডক্টরের কলের ব্যাপারে জানায়। আসলে পূর্ণামা এই ব্যাপারে কেমকে কিছুই বলেনি, কারণ কেম জানতে পারলে খুব কষ্ট পাবে। পূর্ণামার জন্য কেমের খুব মন খারাপ হয়। তখন পূর্ণামা তাকে বোঝায় যে সে তার বাকি সময়টা কেমের সাথে এনজয় করে কাটাতে চায়। আর সে প্রতিদিন ওষুধ খেয়ে খেয়ে ক্লান্ত হয়ে পড়েছে। এখন সে আর সহ্য করতে পারছে না। তখন কেম তাকে বোঝানোর চেষ্টা করে যে তাকে চিকিৎসা করাতে হবে, কারণ যদি পূর্ণামার কিছু হয় তাহলে কেমকে তার বাবার সাথে থাকতে হবে, যার সাথে তাদের জীবনের কোনো সম্পর্ক নেই। তখন পূর্ণামাও শেষমেশ চিকিৎসা করাতে রাজি হয়। এদিকে টেকুন যখন ট্রেনের ইলেকট্রিক প্যানেলের কাছে যায় তখন সে কিছু আঠালো তরল পদার্থ দেখতে পায় এবং সেখানে সে যারা এই রেল স্টেশন তৈরির কাজ করেছিল সেই মৃত ওয়ার্কার্সদের ভূতও দেখতে পায়। তাদের দেখে সে ভয় পেয়ে যায়। সেই সময় সেদিক সেখানে এলে টেকুন তাকে পুরো বিষয়টি জানায়। প্রথমে সেদিক তার কথা বিশ্বাস করে না, কিন্তু পরে যখন সে নিজে চেক করে তখন দেখে যে 5 নম্বর কোচটি সত্যিই গায়েব হয়ে গেছে। তখন সে সান্টোসোকে এই ব্যাপারটি জানাতে বারণ করে। তখন টেকুন পূর্ণামা এবং কেমকে গিয়ে বলে যে কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য 5 নম্বর কোচটিকে ট্রেন থেকে আলাদা করা হয়েছে এবং সেই কোচের যাত্রীরাও সুরক্ষিত আছে। টেকুন পূর্ণামা এবং কেমকে কিছু বোনাস পয়েন্ট দেয় যাতে তারা ক্যাফে এরিয়া বা রিসোর্টে তাদের পছন্দের খাবার খেতে পারে। ঠিক তখনই ট্রেন দ্বিতীয় টানেলে প্রবেশ করে। সেই সময় 4 নম্বর কোচে কিছু লোক এনজয় করার জন্য গান গাইছিল, কিন্তু হঠাৎ কোনো অশরীরী তাদের একজনের গলা চেপে ধরে। আর এভাবেই এক এক করে কোচের সমস্ত লোক অদ্ভুতভাবে বদলে যাচ্ছিল। আর সবাই বিড়বিড় করে বলছিল সময় চলে এসেছে, তোমরা সবাই এর শাস্তি পাবে।
তোমরা সবাই মারা যাবে, কেউ তোমাদের বাঁচাতে পারবে না। আর আমরা সেখানে থাকা প্যাসেঞ্জারদের সবাইকে এক এক করে মরতে দেখি। সেখানে থাকা একজন প্যাসেঞ্জার তার ক্যামেরা নিয়ে কি ঘটে চলেছে তা দেখার চেষ্টা করে। আর তখন আমরা সেই ভয়ঙ্কর ভূতটিকে দেখতে পাই। ট্রেনের ছাদে সে উল্টোভাবে চলছিল আর এক এক করে সবাইকে অদ্ভুতভাবে মেরে ফেলছিল। এদিকে কেম তখন ক্যাফে থেকে অবাক হয়ে সব কিছু দেখছিল। তারপর ট্রেন যখন টানেল থেকে বেরিয়ে আসে তখন 4 নম্বর কোচও কেমের চোখের সামনেই মিসিং হয়ে যায়। এটি দেখে কেম চিৎকার করে ওঠে। তখন টেকুন, রামলা এবং পূর্ণিমা দেখে যে 4 নম্বর কোচটিও মিসিং হয়েছে। তখন তারা আতঙ্কিত হয়ে যায়। কেম পূর্ণিমাকে বোঝানোর চেষ্টা করে যে টানেলে প্রবেশ করতেই কিছু অদ্ভুত অশরীরী যাত্রীদের উপর আক্রমণ করে তাদের মেরে ফেলে। এদিকে কেমের চিৎকার শুনে সেখানে সান্টোসও চলে আসে। তার সাথে বারাও ছিল। সান্টোসও দেখে যে ট্রেনের 4 নম্বর এবং 5 নম্বর কোচ মিসিং। তা দেখে সে চিন্তায় পড়ে যায়। তখন সে বারাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু বারা তাকে কিছু বলে না। তখন রামলা সান্টোসকে বলে যে প্রতিটি টানেলে একটি কোচ মিসিং হচ্ছে এবং এটি কোনো কোইন্সিডেন্স নয়, তাই তাদের ট্রেন থামানো উচিত। কিন্তু বারা তাকে উল্টোপাল্টা বলে এবং সান্টোসকে সেখান থেকে যাওয়ার অনুরোধ করে। কিন্তু সান্টোসর সেখানে থাকা প্রতিটি মানুষকে নিয়ে চিন্তা ছিল, তাই সে বারাকে তৎক্ষণাৎ সিডিকের কাছে গিয়ে কন্ট্রোল রুমে যোগাযোগ করতে বলে এবং সে নিজে সেখানেই থাকে। বারা যখন সিডিকের কাছে যাচ্ছিল তখন সে ভিআইপি কোচের মধ্যে কিছু অদ্ভুত গাছপালা দেখতে পায় যা সিটে লেগেছিল। এটি দেখে বারা তৎক্ষণাৎ সেগুলো সাফ করে দেয় যাতে অন্য কেউ না দেখে। এরপর যখন সে সিডিকের কাছে যায় তখন তার সাথে কথা বলে জানতে পারে যে কমিউনিকেশন সিস্টেম সম্পূর্ণ খারাপ হয়ে গেছে এবং তারা কারোর সাথে যোগাযোগ করতে পারছে না। এই খবর শুনে বারাও চিন্তিত হয়ে পড়ে, কিন্তু সে সিদ্ধান্ত নেয় যে সে সান্টোসকে কিছু বলবে না, কারণ সে আগে থেকে জঙ্গলের ভূতেদের ব্যাপার জানত। কিন্তু তবুও লোভে পড়ে সে রেলওয়ে প্রজেক্টটি এই জঙ্গলের মাঝ বরাবর করেছে এবং যদি সে এখন এইসব কথা তাকে বলে তাহলে তার চাকরি চলে যেতে পারে। বারা সিডিককে বলে যে যারা বেঁচে আছে তাদের ভিআইপি ট্রিটমেন্ট দিতে হবে এবং একটি এগ্রিমেন্টে সাইন করাতে বলে যাতে ট্রেনের ভিতরে যা কিছু ঘটেছে সে ব্যাপারে তারা কাউকে কিছু না বলে। কিন্তু সিডিকও খুব ভয় পেয়ে গিয়েছিল। তখন সে বারাকে 4 নম্বর কোচ নিখোঁজ হওয়ার আগের সিসিটিভি ফুটেজ দেখায়, যেখানে ভয়ঙ্কর অশরীরীদের স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। এখন এগুলো দেখে বারাও ভয় পেয়ে যায়, কিন্তু এখনও সে চায় না যে এই ব্যাপারে কেউ কিছু জানুক। তাই সে সিডিককে সেই ফুটেজ ডিলিট করে দিতে বলে এবং তার অর্ডার ফলো করতে বলে। কিন্তু সিডিক চায় না যে কোনো ইকোনমি ক্লাসের যাত্রী এসে তাদের ভিআইপি যাত্রীদের বিরক্ত করুক, তাই সে শুধু সান্টোসকে ভিআইপি কেবিনে আসতে বলে। কিন্তু সান্টোসও চায় যে পূর্ণিমা, কেম এবং রামলাকেও ভিআইপি কোচে নিয়ে যেতে, কিন্তু সিডিক বলে যে ভিআইপি কোচ সম্পূর্ণ ভর্তি। তখন সান্টোসর কিছু করার থাকে না, তাই সে সেখান থেকে যাচ্ছিল। তখন রামলা তাকে থামিয়ে তার স্বামী দাঁতর ব্যাপারে বলে। দাঁত রেললাইনের কাজ করতে গিয়েছিল, কিন্তু সে ফিরে আসেনি। আর এমন যতজন রেললাইনের কাজে গিয়েছিল তারা কেউ ফিরে আসেনি। আর এই ব্যাপারে জানার পর সান্টোসও খুবই অবাক হয়ে যায়, কারণ বারা তাকে এই বিষয়ে কোনো ইনফরমেশন দেয়নি। আর যদি সে এইসব বিষয়ে কিছু জানতো তাহলে হয়তো আগেই কিছু করতে পারত। এদিকে আমরা পূর্ণিমাকে দেখতে পাই যে টেকুনকে একা পেয়ে তাকে সব সত্যি জিজ্ঞাসা করে। তখন টেকুনও আবেগে ভেসে তাকে বলে যে ট্রেনের ভিতরে কোনো অফিসারই জানে না যে কি হচ্ছে এবং এই কথাও মিথ্যা ছিল যে গ্লিচের কারণে কোচগুলো গায়েব হয়েছে, কারণ কোচগুলোকে ট্রেন থেকে আলাদা করার জন্য একটি বিশেষ প্রসিজার আছে যা ট্রেন চলাকালীন কখনো করা যায় না। পূর্ণিমা এইসব জানার পর আরও ঘাবড়ে যায়। তখন তার শরীর আরও খারাপ হতে শুরু করে, কিন্তু এবার যখন সে ওয়াশরুমে যায় তখন তার বমির সঙ্গে রক্ত পড়ছিল। তার মানে পূর্ণিমার অবস্থা খুব খারাপের দিকে যাচ্ছে। ঠিক তখনই ট্রেনটি 3য় টানেলে প্রবেশ করে। তারপর আমরা ইন্দা ও সূচিকে দেখতে পাই। তারা ভিআইপি কোচের স্টাফ ছিল। এইসব ঘটনায় সূচি খুব ভয় পাচ্ছিল। তখন সান্টোসও সেখানে এসে ইন্দাকে ভিআইপি কোচে গিয়ে সব যাত্রীর খেয়াল রাখতে বলে। তখন সূচিও ইন্দার সঙ্গে ভিআইপি কোচে যেতে চায়, কিন্তু যাত্রীরা তাকে দেখে আতঙ্কিত হতে পারে ভেবে সান্টোসও তাকে আপাতত যেতে বারণ করে। তারপর ইন্দাকে নিয়ে সে 2 নম্বর কোচে যায়। আর ঠিক তখনই হঠাৎ করে তারা সূচির চিৎকার শুনতে পায়। যখন সান্টোসো এবং ইন্দা ফিরে এসে দেখে তখন সূচি সেখান থেকে গায়েব হয়ে গেছে। সাথে সাথে সেখানে তারা কিছুক্ষণের জন্য একটি ভয়ঙ্কর ক্রিয়েচারকে দেখতে পায়। এটি দেখে সান্টোসোও ভয় পেয়ে যায়। তখন সে 2 নম্বর কোচে যাওয়ার চেষ্টা করে এবং সবাইকে ধীরে ধীরে 2 নম্বর কোচে যেতে বলে, কারণ এবারে 3 নম্বর কোচটি গায়েব হতে পারে। কিন্তু সেই সময় অনেক ডেমনিক এন্টিটি সেখানে চলে আসে এবং তারা সেখান থেকে যেতে চাইলেও তারা নড়াচড়া করতে পারছিল না। তাদের মধ্যে একজন মহিলা ভয়ে চিৎকার করে ওঠে। তখন সমস্ত অশরীরী মিলে তার গলা কেটে হত্যা করে
সাথে সেখানে থাকা একটি এন্টিটি সান্তোষকেও মেরে ফেলে। আর আমরা লক্ষ্য করি যে টেকুন এবং পূর্ণিমা 2 নম্বর কোষ থেকে এইসব দেখছিল, কিন্তু তারা চাইলেও কিছু করতে পারছিল না এবং তাদের চোখের সামনেই সবাই মারা যায়। তারপর ট্রেন যখন টানেল থেকে বেরিয়ে আসে তখন 3 নম্বর কোচও মিসিং হয়ে যায়। এটি দেখে 2 নম্বর কোচের একজন লোক 3 নম্বর কোচের ব্যাপারে জিজ্ঞাসা করতে শুরু করে, কিন্তু পূর্ণিমা এবং টেকুনের কাছে এর কোনো ব্যাখ্যা নেই। তখন তারা সরাসরি সিডিকের কাছে যায় এবং তাকে ট্রেন থামাতে বলে, কারণ যদি ট্রেন আবার পরবর্তী টানেলে প্রবেশ করে তাহলে 2 নম্বর কোচও নিখোঁজ হয়ে যাবে। কিন্তু সেটি কিছু করার আগেই সেখানে বাড়া চলে আসে। সে কোনো অবস্থাতেই ট্রেন থামাতে দিতে চায় না। বাড়া সবাইকে বলে যে ইকোনমি ক্লাসের লোকেদের ইচ্ছাকৃতভাবে নিখোঁজ করা হয়েছে, যাতে পরে তারা সব ভিআইপি কোচের যাত্রী এবং ইনভেস্টরদের ভয় দেখিয়ে ট্রেনকে খালি জায়গায় থামাতে পারে এবং সবাইকে লুট করতে পারে। এটি জানার পর 2 নম্বর কোচের লোকেরা, যারা তাদের সাথে অনেক টাকা পয়সা নিয়ে এসেছিল, তারা খুব ভয় পেয়ে যায় এবং তারা বাড়ার কথাই বিশ্বাস করে। সেখানে পূর্ণিমা সবাইকে বোঝানোর চেষ্টা করছিল যে এসব মিথ্যা কথা, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। ঠিক তখনই কৃষ নামের একজন লোক, যে তার সাথে অনেক টাকা নিয়ে এসেছিল, সে তৎক্ষণাৎ একটি বিয়ারের বোতল ভেঙে পূর্ণিমার দিকে তাক করে। তখন রামলা পূর্ণিমাকে বলে যে তারা টানেলের কাছে পৌঁছে গেছে। এটি দেখে পূর্ণিমা খুব ভয় পেয়ে যায়। টেকুন তখন কৃষকে অ্যাটাক করে। তখন পূর্ণিমা এবং কেমও তাকে সাহায্য করে। এদিকে আমরা বাড়াকে দেখি যে এখন প্রথম কোচে গিয়ে সেখানকার লোকদের মিথ্যা বলে যে দ্বিতীয় কোচে চোর ঢুকেছে, কিন্তু সে তাদের প্রথম কোচে ঢুকতে দেবে না। এদিকে কৃষ যখন পূর্ণিমাকে অ্যাটাক করতে আসে তখন পূর্ণিমার হাতে থাকা বিয়ারের ভাঙা বোতলটি ভুল করে কৃষের পেটে ঢুকে যায় এবং সেখানেই তার মৃত্যু হয়। এটি দেখে সবাই বিশ্বাস করে যে পূর্ণিমা সত্যিই তাদের লুট করতে এসেছে। তখন সবাই কেমকে সেখান থেকে বের করানোর চেষ্টা করতে থাকে, কিন্তু পূর্ণিমা তৎক্ষণাৎ বিয়ারের বোতলটি হাতে নেয় এবং সবাইকে ভয় দেখিয়ে টেকুন, রামলা এবং কেমের সাথে প্রথম কোচের দিকে এগিয়ে যায়। কিন্তু বাড়া প্রথম কোচের দরজা আগে থেকেই লক করে দিয়েছিল। টেকুন সেখানে গেটের কাচ ভেঙে পূর্ণিমা, কেম এবং রামলাকে পার করে দেয়, কিন্তু তখনই কয়েকজন লোক টেকুনকে ধরে মারতে শুরু করে। আর সেই সময় ট্রেন টানেলের ভিতর প্রবেশ করে, যার ফলে সেখানে আবার সব এন্টিটি চলে আসে এবং একে একে এই এন্টিটিগুলো সব যাত্রীকে মেরে ফেলে। তখন সিডিক দ্রুত এসে প্রথম কোচের দরজা খুলে দেয়। তখন পূর্ণিমা, কেম, রামলা এবং টেকুন তাদের প্রাণ বাঁচিয়ে প্রথম কোচে ঢুকে যায়, কিন্তু অন্য সবাই, যারা তাদের কথায় বিশ্বাস করেনি, তারা সবাই মারা যায়। তখন সিডিকও সিদ্ধান্ত নেয় যে সে ট্রেন থামাবে, কিন্তু তখন বাড়া এসে তার কাছ থেকে ইঞ্জিন রুমের চাবি নেয় এবং বলে যে সে গিয়ে ড্রাইভারকে ট্রেন থামাতে বলবে। সিডিকও তার কথায় বিশ্বাস করে তাকে চাবি দিয়ে দেয়, কিন্তু বাড়া ইঞ্জিন রুমে গিয়ে ড্রাইভারকে স্পিড বাড়াতে বলে। এই ব্যাপারে যখন টেকুন এবং সিডিক জানতে পারে তখন তারা তৎক্ষণাৎ বাড়াকে থামাতে যায়। তখন বাড়াও রেগে গিয়ে টেকুনকে লাথি মেরে চলন্ত ট্রেন থেকে বাইরে ফেলে দেয় এবং সেখানেই তার ভয়ঙ্করভাবে মৃত্যু হয়। আর এই দৃশ্যটি খুবই ভয়ানক ছিল। আর এখানে ড্রাইভার দ্রুত ট্রেনটিকে থামায়। ট্রেনের ভিতরে তখন আমরা দেখি যে সিডিক, পূর্ণিমা এবং রামলা বাড়াকে ধরে বেঁধে ফেলে। আর তখন আমরা সিডিকের কথায় জানতে পারি যে বাড়াকে আগেই রহমত নামের একজন লোক এই জঙ্গলের ব্যাপারে সতর্ক করেছিল, কিন্তু লোভে বাড়া তার কথা শোনেনি আর সে ইচ্ছাকৃতভাবে জঙ্গলও কাটিয়েছিল, যাতে সে সান্তোসের থেকে বেশি টাকা নিয়ে অনেক কম খরচে রেললাইন বানাতে পারে। কারণ আগে যেখান থেকে রেললাইন বের করার কথা ছিল সেখানে রেললাইন বানাতে অনেক বেশি টাকা লাগতো। এটি জানার পর সবাই খুব রেগে যায়। তখন রামলা বাড়াকে দাঁতর ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু বাড়াও দাঁতর ব্যাপারে কিছু জানতো না। তখন তার এই নিষ্ঠুরতা দেখে রামলা খুব রেগে যায় এবং তারা সিদ্ধান্ত নেয় যে তারা বাড়াকে একা ট্রেনে রেখে যাবে, যেখানে অশরীরী আত্মাগুলি তাকে মেরে ফেলবে, আর এটিই হবে তার অপরাধের শাস্তি। আর রিসোর্টও বেশি দূরে ছিল না, তাই তারা পায়ে হেঁটে জঙ্গলের পথে রিসোর্টের দিকে যেতে পারবে। এখন সবাই এতে রাজি হয়, কিন্তু একজন ইনভেস্টর, যে ট্রেন থেকে নামতে চায়নি, তাকে ছাড়া বাকি সবাই ট্রেন থেকে নেমে যায়। তখন অন্ধকারও হয়ে গিয়েছিল, কিন্তু যখন সবাই বনের পথে রিসোর্টের দিকে যাচ্ছিল তখন পূর্ণিমা দেখে যে টানেল থেকে অনেক এন্টিটি তাদের দিকে আসছে। তখন সবাই বুঝতে পারে যে আসলে এই এন্টিটিগুলো অন্ধকারে আক্রমণ করে। এটি জানার পর সবাই এদিক ওদিক প্রাণ বাঁচাতে দৌড়াতে শুরু করে, কিন্তু এন্টিটিগুলো তখন একে একে সবাইকে আক্রমণ করে। প্রথমে এন্টিটিগুলো সব যাত্রীকে মারে এবং পরে সিডিক ও রামলাকে। তারপর আমরা পূর্ণিমা এবং কেমকে দেখি, তারা এখনও প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছিল। এদিকে ট্রেনের ভিতরে যে ইনভেস্টর থেকে গিয়েছিল তাকেও একটি এন্টিটি পজেস করে নেয় এবং তার মাধ্যমে বাড়াকে বলে যে লাভের জন্য তার জঙ্গল নষ্ট করা উচিত হয়নি, অর্থাৎ এই ডেমোটিক এন্টিটিগুলো জঙ্গলকে রক্ষা করতে চেয়েছিল। এরপর ভয়ঙ্কর এক অশরীরী এসে বাড়াকে নির্মমভাবে হত্যা করে।
তারপর পূর্ণিমা এবং কিমকে দেখানো হয় তাদের এন্টিটিগুলো ধরে ফেলে এবং তখন একটি খুবই শকিং বিষয় প্রকাশ পায়। এন্টিটিগুলো আসলে যাদের মারছিল তাদেরকে মেরে একটি গাছে রূপান্তরিত করছিল, যাতে জঙ্গল অনেক বৃক্ষে ভরে যায়। এবং এখন সেই কাজটি তারা কিম এবং পূর্ণিমার সাথেও করতে শুরু করে। এই সময় কিম এবং পূর্ণিমার মধ্যে একটি খুবই আবেগপূর্ণ কথোপকথন হয়, যেখানে তারা দুজনেই একে অপরকে বলে যে তারা একে অপরকে কতটা ভালোবাসে। তখন পূর্ণিমা সেই এন্টিটির কাছে অনুরোধ করে যে সে যেন কিমকে ছেড়ে দেয় এবং তার প্রাণ নেয়, কিন্তু এন্টিটি শুধু হাসে এবং পূর্ণিমাকে ছেড়ে দিয়ে কিমকে একটি গাছে পরিণত করে। তখন প্রিয় বোনকে হারানোর ব্যথায় পূর্ণিমা অনেক কাঁদে, আর সেই সব টানেলও অটোমেটিক ভেঙে পড়তে থাকে। তারপর 6 মাস পরের ঘটনা দেখানো হয়, যেখানে আমরা পূর্ণিমাকে রহমতের সাথে দেখতে পাই। পূর্ণিমার চুল এখন ক্যান্সারের কারণে পড়ে গেছে। সে রহমতকে জিজ্ঞাসা করে যে এন্টিটি শুধু তাকেই কেন ছেড়ে দিয়েছে। তখন রহমত বলে যে যে মানুষ প্রকৃতি বা জঙ্গলের ক্ষতি করে সেই এন্টিটিগুলো তাদেরকে গাছে পরিণত করে এবং তাদের শরীরের পুষ্টি দিয়েই সেই গাছ বড় হয়। কিন্তু পূর্ণিমার ক্যান্সার ছিল, তাই সে বেঁচে গেছে এবং এই কারণেই সেই এন্টিটি হাসছিল। সাথে সাথে এখন আমাদের এই প্রশ্নেরও উত্তর মেলে যে এই এন্টিটিগুলো সবাইকে কেন মারছিল, যখন শুধু ভুল বাড়ারই ছিল। এর কারণ হলো যে যদি এন্টিটি শুধু বাড়াকে মারত, তাহলে তার জায়গায় কেউ না কেউ আবার এই জঙ্গলের ক্ষতি করত। এবং এই এন্টিটিগুলো পছন্দ করে না যে কোনো অসৎ লোভী মানুষ তাদের জঙ্গলে আসুক। মূলত সেখানে যত জঙ্গল কাটা হয়েছিল সবাইকে হত্যা করে তা পূরণ করা হয়েছিল। এটি জানার পর পূর্ণিমার কিমের কথা খুব মনে পড়ে, তাই সে সেই গাছের কাছে যায় যা কিমের শরীর থেকে তৈরি হয়েছিল। তখন পূর্ণিমার তার বোনের সাথে অনেক স্মৃতি মনে পড়ে এবং সে খুব কাঁদে। আর তখন অনেক ফুল ফুটিয়ে কিম তার দিদির প্রতি ভালোবাসা জানায়। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়।